নমস্কার, আমি শাশ্বতী। শাশ্বতীর গল্পগাথা ইউটিউব চ্যানেলের 10ম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। মাঝখানে কিছুদিন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় আমি কোনো ঘটনা নিয়ে হাজির হতে পারিনি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আবার এলাম পারমিতা চক্রবর্তীর একটি ঘটনা নিয়ে। তিনি এই যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন, এটি একটি হাউজিং কমপ্লেক্সের ঘটনা। তার ফলে এক্স্যাক্ট লোকেশন তিনি আমাকে বলতে বারণ করেছেন, তাই এক্স্যাক্ট লোকেশন বাদ দিয়ে আমি ঘটনাটি উপস্থাপন করছি। পারমিতা চক্রবর্তী এবং রুদ্র চক্রবর্তী উত্তর কলকাতার একটি বনেদি বাড়ির মানুষ। তাদের একমাত্র কন্যা, তিনি হাই সেকেন্ডারি পাশ করার পর বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন এবং তারপর তারা এই পারমিতা চক্রবর্তী এবং রুদ্র চক্রবর্তী, অর্থাৎ পারমিতা এবং রুদ্র, তারা দীর্ঘদিন ধরে তাদের বুক করে রাখা একটি ফ্ল্যাটের পজিশন পেয়ে যান, মানে চাবি হাতে পান। এবার এই সময় তারা মনস্থ করেন যে তারা ওই ফ্ল্যাটে শিফট করে যাবেন। যদিও তাদের বন্ধুবান্ধব, শুভার্থী এবং আত্মীয় স্বজন সবাই বলেছিল যে যেহেতু তাদের মেয়ে এই সময় বিদেশে চলে গেছে, তারা কিছুটা ফাঁকা হয়ে গিয়েছেন, তো এই সময় তাদের পরিবারের সঙ্গে থাকাই ভালো। কিন্তু যা হয়, দীর্ঘদিন ধরে একটি ফ্ল্যাটের বাসনা ছিল এবং সেটি বুক করা ছিল। তার চাবি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফ্ল্যাটটিকে সাজিয়ে গুছিয়ে তারা মাস দুয়েকের মধ্যে ফ্ল্যাটে শিফট করে যান। ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণ কলকাতার একটি হাউজিং কমপ্লেক্সে। এই হাউজিং কমপ্লেক্সে মোট 4টে টাওয়ার ছিল এবং 4টে টাওয়ারের প্রত্যেকটা টাওয়ারে 40টা করে ফ্ল্যাট এবং প্রত্যেকটা ফ্লোরে 10টা করে ফ্ল্যাট, মানে টাওয়ারগুলো ছিল 4 তলা। তো পারমিতা যে ফ্ল্যাটটি পেলেন, সেই ফ্ল্যাটটি ছিল ওই একটি টাওয়ারের 3 তলায়। এই প্রত্যেকটা টাওয়ারের খুব সুন্দর করে নাম ছিল এক একটি। তো তাদের যে টাওয়ারটি, তার নাম ছিল বনলতা। তো বনলতা টাওয়ারে 3 তলায় একটি ফ্ল্যাট পেলেন পারমিতা। এটা ছিল একটা 2 BHK ফ্ল্যাট। তো তারা স্বামী স্ত্রী দুজনে। তার মধ্যে পারমিতা সরকারি কর্মচারী এবং তার স্বামী রুদ্র, তিনি একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। তো ফ্ল্যাটে আসার পরে তাদের দৈনন্দিন জীবনযাত্রা শুরু হলো। পারমিতার কাজের একটা নির্দিষ্ট সময় ছিল, তিনি 10:45 নাগাদ বেরিয়ে যেতেন আর বাড়ি ফিরে আসতেন 5:30 থেকে 6টার মধ্যে। কিন্তু তার স্বামীর কোনো নির্দিষ্ট সময় ছিল না কাজের। তার ফলে মাঝে মধ্যে তার রাত হতো এবং পারমিতা তখন একাই থাকতেন ফ্ল্যাটে সন্ধ্যেটা। তো যেহেতু তিনি ছিলেন তার একটুখানি গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, ফলে তিনি নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করে নিতেন। খাওয়া দাওয়া করে তিনি মাঝে মধ্যে শুয়েও পড়তেন একা। তারপর রুদ্র বাড়ি ফিরে আসতেন, তাদের দুজনের কাছেই চাবি থাকতো। পারমিতা একা একা অনেকটা সময় যেহেতু কাটাতেন, সেই সময়টা তিনি তার মেয়ের সঙ্গে গল্পগুজব, ফোনে কথা বলতেন, রাতের দিকে ফোনে কথা বলতেন। আবার কখনো তার একটি বন্ধু গ্রুপ ছিল এবং সেই গ্রুপের সাথেও তিনি মাঝে মধ্যে কনফারেন্স কল করতেন বা ফোন করতেন, সাধারণ ফোন করতেন বা চ্যাট করতেন। মাঝে মধ্যে তারা বাইরেও বেরোতেন, শপিং বা ডিনার বা কোনো ছোটোখাটো পার্টি করতে বেরোতেন। তো এইভাবেই তাদের দিন কাটছিল। তবে সব কিছুর মধ্যেও পারমিতার মধ্যে একটি একাকিত্ব বোধ কাজ করত। ঘটনার সূত্রপাত হলো ঠিক 1 মাস পর থেকে। সেদিন পারমিতা ফ্ল্যাটে একাই ছিলেন। যথারীতি অফিস থেকে ফিরে তিনি তার সন্ধ্যেটা কাটিয়ে তিনি খেতে বসেছেন, ডিনার করতে বসেছেন, কারণ সেদিনকে রুদ্র একটু ফিরতে দেরি হবে। তো ডিনারে বসেছেন তিনি। হঠাৎ দরজায় আওয়াজ হলো, ঠক ঠক করে আওয়াজ হলো, ঠক 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 আওয়াজ হলো। পারমিতা গেলেন দরজার কাছে, আই হোল দিয়ে দেখলেন কেউ নেই। মনে হলো যে তার হয়তো ভুল শুনেছেন তিনি, বা মনের ভুল। তিনি আবার এসে খেতে বসলেন, আবার আওয়াজ। ঠিক এইরকম করে প্রায় 3 বার তিনি উঠলেন এবং বসলেন। তারপর তিনি ঠিক করলেন যে, কিছুটা ভয় পেলেন তিনি, আর তিনি ঠিক করলেন যে তিনি আর উঠবেন না। কারণ তার মনে হলো যে হয়তো আশেপাশের ফ্ল্যাটের কোনো বাচ্চা, কারণ বেশ কটা ফ্ল্যাটেই বাচ্চা ছেলে মেয়ে ছিল,
তার মনে হলো যে কোনো বাচ্চা হয়তো এসে ওখানে আওয়াজ করছে, যাদেরকে তিনি আই হোল দিয়ে ডিটেক্ট করতে পারছেন না। তো তিনি ভাবলেন যে আমি আর উঠবো না, আমি এখানেই বসে খাওয়া দাওয়া সেরে আমি শুয়ে পড়ি, রুদ্র এলে একবারে দরজা খুলে সে ঢুকবে। তো যাই হোক, তিনি যখন মনস্থ করলেন যে তিনি আর উঠবেন না, তারপর কিন্তু আর আওয়াজও হলো না, সব শান্ত। প্রায় ঘন্টা দেড়েক বাদে তার স্বামী রুদ্রবাবু ফিরে এলেন। রুদ্রবাবু ফিরে আসার পরে পারমিতা তাকে সমস্ত ঘটনাটি বললেন, কিন্তু রুদ্রবাবু ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিলেন না। বললেন যে তোমার মনের ভুল, সারাদিন একা একা থাকছো, মেয়ে নেই কাছে, মেয়ের সাথে কথা বলো, মন ভালো হয়ে যাবে, বা কারোর সাথে গল্প করো, কথা বলো, মন ভালো হয়ে যাবে, তাহলে মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব তোমার কেটে যাবে, যা হয় আর কি। তো এইভাবে আরও মাস দেড়েক কাটলো, আর কোনো ঘটনা কিন্তু ঘটল না। সেদিন রবিবার, রুদ্রবাবু বন্ধুদের সঙ্গে আড্ডায় গেছেন এবং ঠিক হয়েছে যে খাওয়া দাওয়া একেবারে সেরে তিনি ফিরবেন। পারমিতারও সেদিনকে গ্রুপের, তাদের যে বন্ধু গ্রুপ, সেই গ্রুপের একজনের জন্মদিন। তিনিও সেদিন বাইরে ছিলেন। খাওয়া দাওয়া করে তিনিও সেদিন ফিরলেন 9:30 নাগাদ। নিজের চাবি দিয়ে দরজা খুলে তিনি ঘরে ঢুকলেন, কিন্তু ঘরে ঢুকেই তার কেমন যেন লাগলো। তার মনে হলো কারা যেন এতক্ষণ ঘরে ছিল, গল্পগুজব করছিল। তিনি ঢুকতেই হঠাৎ সব শান্ত হয়ে গেল। কিন্তু এই অনুভূতি অন্য কাউকে বোঝানো খুব কঠিন, এটা কাউকে বোঝানো যায় না, বলা যায়, কিন্তু তিনি যাকেই বলবেন, তিনি জানেন যে তিনি যাকেই বলবেন তিনি উড়িয়ে দেবেন ঘটনাটি, বলবেন যে তোমার মনের ভুল। যাই হোক, তিনি কি করবেন বুঝতে না পেরে, কিন্তু তার খুবই ভয় লাগছিল, গা ছমছম করছিল, কেমন একটা অদ্ভুত লাগছিল। তাই তিনি সবকটা আলো জেলে ড্রয়িং রুমে বসে রইলেন এবং রুদ্রবাবু আসার পরে তিনি বেডরুমে গেলেন। বলবো না করেও তিনি রুদ্রবাবুকে ঘটনাটি বলে ফেললেন এবং তার ফল হলো যে রুদ্রবাবুর সঙ্গে সেদিন তার একচোট ঝগড়া হয়ে গেল। রুদ্রবাবু বললেন যে তুমি খুব কল্পনাপ্রবণ হয়ে পড়ছো, এসব আবার কি কথা, ঘরের মধ্যে কেউ বসেছিল, এই সমস্ত শিক্ষিত মানুষদের মধ্যে এই সমস্ত চিন্তাভাবনা আসে কি করে? তো স্বাভাবিক, যে কোনো পরিবারেই এই ধরনের ঘটনা কেউ যদি হঠাৎ করে বলে, তাহলে এই ধরনের কথাবার্তাই সেখানে হয়ে থাকে, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। ঠিক এই রকমই আরও এক রবিবার, সেদিন পারমিতা আর রুদ্রবাবু একসঙ্গে শপিংয়ে বেরিয়েছিলেন। তো সেদিন ঠিক ছিল যে প্রথমে ঠিক ছিল যে তারা বাইরে খাওয়া দাওয়া করে ফিরবেন, কিন্তু হঠাৎ রুদ্রবাবু বললেন যে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, তো বাড়ি গিয়ে একটু ভাত করে দেবে, আমি সেটাই খাবো, বাইরের খাবার আজকে আমি আর খাবো না। পারমিতা নিজে খুব একটা বাইরের খাবার খেতে পছন্দ করতেন না, কারণ তার সমস্যা ছিল, আগেই বলেছি। তো যাই হোক, তারা ফিরলেন শপিং থেকে। ফিরে রুদ্রবাবু গাড়ি পার্ক করছিলেন তো গ্রাউন্ড ফ্লোরে। তখন পারমিতা আর অপেক্ষা করলেন না, তিনি লিফটে উঠে পড়লেন, কারণ বেশ খানিকটা রাত হয়ে গেছে, এরপর তাকে আবার রান্না করতে হবে এবং তারপর খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে শুতে অনেকটাই রাত হয়ে যাবে। পরের দিন সকালে আবার দুজনকারই অফিস আছে। যাই হোক, লিফটে ওঠার পর পারমিতা এক অদ্ভুত গন্ধ পেলেন। তার মনে হলো তিনি যেন ধীরে ধীরে সম্মোহিত হয়ে পড়ছেন, কীরকম যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যে তিনি নিজের ফ্লোরে লিফট থেকে বেরোলেন এবং বেরিয়ে এসে তাঁর দরজার সামনে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাঁর আর কিছু মনে নেই। পরে তিনি শুনেছিলেন যে রুদ্রবাবু এসে তাকে ওইভাবে পড়ে থাকতে দেখে ভেতরে নিয়ে যান এবং জ্ঞান ফিরে আসার পর তারপর পারমিতা কিছু বলতে পারেননি। তার কি মনে হচ্ছিল, কি অনুভূতি হচ্ছিল, কিছুই তিনি বুঝে উঠতে পারেননি, কেমন ফ্যাল করে তিনি তাকিয়ে থাকছিলেন। এরপর থেকে পারমিতা কেমন যেন হয়ে যেতে থাকেন, সব সময়তেই তিনি ভয় পেতে থাকেন। বাথরুমে স্নান করতে গেলে তার মনে হতো কেউ বেল বাজাচ্ছে, রান্নাঘরে থাকলে মনে হতো বেডরুমে কেউ কথা বলছে, ড্রয়িং রুমে থাকলেও মনে হতো কিচেনে কেউ আছে, টুংটাং শব্দ হচ্ছে। এরকম
নানান রকমের শব্দ তিনি শুনতে পেতেন, সেগুলো তার মস্তিষ্কপ্রসূত বা তার কল্পনাপ্রবণ মনের ফসল, নাকি বাস্তবেই এরকম কিছু হচ্ছিল তা বোঝা কিন্তু সম্ভব ছিল না। ফলে এর কোনো সমাধান হলো না। ফলে পারমিতা প্রথমে রুদ্রবাবু তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলেন এবং সেই সাইকিয়াট্রিস্ট তাকে 15-20 দিন ছুটি নিতে বললেন অফিস থেকে। তো তিনি 15-20 দিন ছুটি নিলেন, প্রায় দিন 20 তিনি ছুটি নিলেন, ছুটি নিয়ে বাড়িতে থাকলেন। এবং রুদ্রবাবু তখন পারমিতার মাকে ফোন করে ডাকলেন যে তার মেয়ের শরীর খারাপ এবং কিছুদিনের জন্য তিনি যদি পারেন তো এখানে এসে থাকুন। তো পারমিতার বাবা ছিলেন না, পারমিতার মা তার দাদার সঙ্গে থাকতেন। তো পারমিতার মা এসে বাড়িতে তার ফ্ল্যাটে এসে উঠলেন। কিন্তু পারমিতার মা ফ্ল্যাটে এসে ওঠার পর তিনি যেহেতু পুরনো দিনের মানুষ, তার প্রথমেই যেটা দৃষ্টি আকর্ষণ করলো, এর আগেও তিনি এসেছেন, কারণ তাদের যখন গৃহপ্রবেশ হয়েছে ছোটোখাটো করেই খুব পুজোর আয়োজন করা হয়েছিল, তখন তিনি এসেছেন এবং তখন তিনি লক্ষ্য করেছিলেন যে মেয়ে কোনো ঠাকুরের জায়গা পাতেনি ফ্ল্যাটে। তো সেটা তার ভালো লাগেনি এবং তিনি পরামর্শ দিয়ে গিয়েছিলেন যে ঠাকুরের আসন পাতার জন্য। কিন্তু আবার যখন তিনি এলেন তখন দেখলেন যে না, মেয়ে কিন্তু তার কথা শোনেনি এবং মেয়ে কোনো পুজো আচ্চা কিছুই করে না। পারমিতা দেবী এইসব কিছু করতেন না। আর তিনি যে একবারে নাস্তিক ছিলেন তা কিন্তু নয়, কিন্তু তিনি নিজে খুব একটা ভক্তিমতী ছিলেন না, আর রুদ্রবাবু একেবারেই এসবে পছন্দ করতেন না। ফলে সব মিলিয়ে করা হয়নি, যা হয় আর কি। তো পারমিতার মা এসে শেষ পর্যন্ত বাড়িতে একটি ছোট করে ঠাকুরের জায়গা করলেন এবং মেয়েকে খুব বকাবকি করলেন। শুরু হলো রোজ ধূপ ধুনো জ্বালানো। কিন্তু রুদ্রবাবু বিষয়টি একেবারেই পছন্দ করলেন না। এই বিষয় নিয়ে জামাইয়ের সঙ্গে শাশুড়ির একটু মনোমালিন্য হলো, কিন্তু পারমিতার মা হাল ছাড়লেন না। তিনি শেষ পর্যন্ত স্থানীয় মন্দিরের পুরোহিতের কাছে গেলেন এবং পুরোহিত বললেন যে পারমিতার মা একদম সঠিক কাজই করেছেন। তবে এখানে তিনি কিন্তু কোনো ভূত প্রেত কোনো কিছু এসব কথাবার্তা কিছুই বললেন না, অলৌকিক কোনো ঘটনা এসব কিছুই তিনি বললেন না। শুধু বললেন যে বাড়িতে একটু পূজার্চনা করা বা একটু ধূপধুনো জ্বালানো এটা ভালো এবং এতে মনও ভালো থাকে এবং একটা মানে উনি বলেননি, কিন্তু যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে একটা পজিটিভ ভাইব সবসময় কাজ করে। তো প্রায় দিন 20 বাদে পারমিতা আবার জয়েন করলেন অফিসে। আবার সব আগের মতো চলতে লাগলো। তার মা বাড়ি ফিরে গেলেন। ইতিমধ্যে খুব মানে সচেতনভাবে বিষয়টিকে গোপন করে ওই যে সিকিউরিটি গার্ড ছিল এবং যারা ইতিমধ্যে তাদের একটু পরিচিত হয়ে পড়েছিলেন সবার কাছ থেকে খবর নেওয়া শুরু করলেন রুদ্রবাবু এবং পারমিতা। কিন্তু 40টা ফ্ল্যাটের কোনো বাসিন্দাদেরই কোনো ফ্ল্যাট সম্পর্কেই কোনো কমপ্লেন ছিল না, বা এই যে ফ্ল্যাটটি তারা পেয়েছেন ফ্ল্যাটটি সম্পূর্ণ নতুন, তার তো কোনো পাস্ট নেই, তার কোনো পুরনো ইতিহাস নেই যে আগে কেউ থাকতো, কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে এরকম কোনো ঘটনাও নেই। সুতরাং তারা নতুন ফ্ল্যাটে এসেছেন, সুতরাং এরকম ঘটনা ঘটার তো কোনো কথা নয়। এবং কোনো সিকিউরিটিও বলল যে কোনো ফ্ল্যাটের কোনো বাসিন্দার কোনো কমপ্লেন নেই এই টাওয়ারটির সম্পর্কে বা অন্যান্য টাওয়ারের সম্পর্কেও। সুতরাং ব্যাপারটা খুব রহস্যজনক থেকে গেল। এবার পারমিতার কাছে প্রশ্ন তখন দেখা দিতে লাগলো যে তিনি কি অতিরিক্ত কল্পনাপ্রবণ হয়ে পড়ছিলেন নাকি তাকে একাকিত্ব গ্রাস করছিল। এবং অদ্ভুত ব্যাপার এই যে তিনি পূজার্চনা শুরু করলেন এবং নিজের মনকে একবার সাইকিয়াট্রিস্টের কাছ থেকে তিনি ঘুরে এলেন এবং তিনি কিছুটা কাউন্সেলিং করেছিলেন এবং তারপরে তার কিন্তু আর অন্য কোনো এই ধরনের আনক্যানি ফিলিংস বা এই ধরনের কোনো যে গা ছমছমে অনুভূতি বা এই ধরনের কোনো অনুভূতি কিন্তু তার আর হয়নি। মানে দু একবার তার হয়তো মনে হয়েছে যে বাথরুমে আছেন তিনি, যে কেউ বেল বাজাচ্ছে, কিন্তু তিনি যুক্তি দিয়ে নিজের মনকে বোঝালেন যে এটা কিন্তু কম বেশি আমাদের সবাইকারই হয়। যখন আমরা বাড়িতে একা থাকি তখন বাথরুমে ঢুকলেই মনে হয় যে কেউ হয়তো বেল বাজাচ্ছে বা হয়তো ফোন এসছে, এটা মনে হয়, এটা অনেকেরই মনে হয়, বহু মানুষেরই এটা
মনে হয়, যারা খুব সচেতন থাকেন তাই সেই সব মানুষদের মনে হয়। তো এর মধ্যে কোনো ভৌতিক বা কোনো অলৌকিক বা আধিভৌতিক কোনো বিষয় কিন্তু থাকার কথা নয়। এরপর থেকে পারমিতার জীবনে আরেকটি নতুন পর্যায় শুরু হলো। সেটা হচ্ছে যে রুদ্রবাবু তার এই দীর্ঘ বিবাহিত জীবনে কোনো সময়ই তার স্ত্রীকে অতিরিক্ত অ্যাটেনশান দেওয়া বা অতিরিক্ত সময় দেওয়া যাকে বলে তা কিন্তু করতেন না। তিনি বরাবরই প্রাইভেট ফার্মে চাকরি করেছেন, তার বন্ধুবান্ধবদের বিশাল একটি গ্রুপ আছে, তাদের সঙ্গে আড্ডা দেওয়া, ক্লাবে যাওয়া, এসব নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। অফিসের চাপ তো ছিলই, আর এতদিন তারা যৌথ পরিবারে থেকেছেন, সেখানে তো স্ত্রীর সঙ্গে আলাদা করে সময় কাটানোর কোনো প্রশ্নই ছিল না। কিন্তু এরপর থেকে রুদ্রবাবু তার স্ত্রীকে মানে পারমিতাকে সময় দিতে শুরু করলেন। আবার পারমিতার মাও মাঝে মধ্যে এসে মেয়ের সঙ্গে থাকতে শুরু করলেন। আর রোজ এই টুকটাক ধূপ জ্বালানো, এই যেটা পারমিতা একেবারেই করতেন না, ধূপধুনো জ্বালানো, মাঝে মধ্যে ঠাকুরের ছবির সামনে একটু বসা, এগুলোও পারমিতা শুরু করলেন। এছাড়া তার ছোটোবেলাকার যে প্যাশন রবীন্দ্রসঙ্গীত চর্চা, সেটাও তিনি শুরু করলেন। এবং রুদ্রবাবুরই মূলত উদ্যোগে তাদের টাওয়ারে যারা গান বাজনা করতেন তাদেরকে যাদের পক্ষে সম্ভব বা যেদিন যাদের পক্ষে সম্ভব তাদেরকে ডেকে তার বাড়িতে প্রতি রবিবার গানের আসর বসানো শুরু হলো। এবং এর ফলে দেখা গেল যে পারমিতার মনে অনেক বেশি আনন্দ এলো, ফুর্তি এলো, এবং তিনি এরপর থেকে অনেক সুন্দরভাবে তার দিন বা তার সময় কাটাতে লাগলেন। অফিস, এই যে একটা প্রতিদিন একটা অফিস, একা ফাঁকা ফ্ল্যাটে ঢোকা, দীর্ঘ সময় একা একা চা খাওয়া, দীর্ঘ সময় একা একা থাকা, এবং একটা যান্ত্রিক অভ্যাসে বন্ধুবান্ধবদের সঙ্গে বেরোনো বা শপিং, কতদিন বা মানুষ এগুলো করতে পারে। তো একটু এছাড়া দীর্ঘদিন যেহেতু তিনি একটা যৌথ পরিবারে ছিলেন, সেখানে অনেক হয়তো মাইনাস পয়েন্ট ছিল বা অনেক সমস্যা ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু একাকিত্ব বোধ বলে কিছু ছিল না। কিন্তু এখানে হয়তো ঝপ করে আসার পরে তার মধ্যে একটা প্রবল একাকিত্ব বোধ, এবং বিশেষ করে তার কন্যা বিদেশে চলে যাওয়া, এইটা হয়তো তাকে প্রবল একটা একাকিত্ব বোধে তিনি হয়তো ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে যাচ্ছিলেন। হয়তো এটাই ছিল তার কারণ যে তিনি আস্তে আস্তে একটা ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন, বা তিনি অতিরিক্ত কল্পনাপ্রবণ হয়ে পড়ছিলেন, এবং তার মধ্যে এই ভয়টা গ্রাস করছিল। সেই জন্যেই হয়তো তিনি এগুলো অনুভব করতে শুরু করেছিলেন। তো এটার কোনো সমাধান তার কাছে নেই, কিন্তু পরবর্তীকালে তিনি আর এই ধরনের কিছু অনুভব করেননি, বা খুব হালকাভাবে কিছু অনুভব করলেও যুক্তি দিয়ে সেগুলোকে তিনি সরিয়ে দিয়েছেন। ফলে পারমিতা এখন ভালো আছেন। ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। না, এর মধ্যে খুব একটা কোনো মারাত্মক ভৌতিক ব্যাপার স্যাপার নেই, বা কোনো খুব গা ছমছমে অনুভূতি বা ভৌতিক গল্প, তা কিন্তু এটা নয়। এটা সাধারণ একটি মানুষের বা সাধারণ একটি মহিলার খুবই সাধারণ কিছু অনুভূতির বিষয়, যা হয়তো কম বেশি আমরা অনেকেই আমাদের দৈনন্দিন জীবনে অনুভব করে থাকি। তো কেমন লাগলো জানাবেন, এবং এটাকে আমরা কি মানে শিরোনাম দেব, যেটা ভৌতিক না নেহাতি কাকতালীয় একটি ঘটনা, না নেহাতি একটি অনুভূতির প্রকাশ, সেটাও যদি আপনারা ইচ্ছা করেন তো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।